তো রোজভ্যালিতে আমানতকারীদের জন্য দারুণ খুশির খবর, কারণ রোজভ্যালি আমানতের টাকা ফেরতের অনলাইন প্রসেস শুরু হয়েছে। তো আজকের ভিডিওয় আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা টাকা ফেরত পাবেন। আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল, আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আপনাদের যদি রোজভ্যালির সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে রোজভ্যালি আমানতের টাকা ফেরত পাবেন, বা আপনাদের সার্টিফিকেট নেই, আপনাদের কাছে অ্যাকনলেজমেন্ট নাম স্লিপ আছে, শুধু অ্যাকনলেজমেন্ট স্লিপের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, বা আপনাদের কাছে অ্যাকনলেজমেন্ট স্লিপও নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদের কাছে যদি ক্যান্সেল চেক না থেকে থাকে, সেক্ষেত্রে কি করবেন। আপনারা যারা আমানতকারী মৃত হয়ে থাকলে, সেক্ষেত্রে তার নমিনি উল্লেখ করা থাকলে সেই নমিনি কিভাবে আবেদন করবেন, বা যদি নমিনি উল্লেখ না থেকে থাকে তাহলে আমানতকারী মৃত হলে তার উত্তরাধিকারী বা তার ছেলে মেয়ে বা সন্তানরা কিভাবে আমানতের যে টাকা সে টাকা ফেরত পাবেন। সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওই আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন। আশা করি আপনাদের রোজভ্যালি সংক্রান্ত সমস্ত যে ডাউট, সে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো বর্তমানে রোজভ্যালি আবেদনের সে যে কিছু প্রবলেম শো করছে, যেমন এরর আসছে, কোড নট এরর, এই সমস্ত এররও আসছে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো অনলাইন আবেদন প্রসেসটা দেখানোর আগে আপনাদের জেনে রাখা দরকার যে কারা কারা আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখুন, 1 নম্বর হচ্ছে রোজভ্যালিতে যারা টাকা জমা করেছেন, অর্থাৎ যারা রোজভ্যালিতে টাকা জমা করেছিলেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, এবং সার্টিফিকেট অথবা রসিদ যাদের কাছে আছে তারা আবেদন করতে পারবেন। তাহলে প্রথমে হচ্ছে রোজভ্যালিতে আপনারা টাকা জমা করেছিলেন এবং সার্টিফিকেট ও রসিদ যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে বলে রাখি, ধরুন আপনাদের কাছে রোজভ্যালির আমানতের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আছে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে কি আপনারা আবেদন করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনাদের কাছে যদি রোজভ্যালির সার্টিফিকেট থেকে থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে সার্টিফিকেট নেই, তাদের কাছে রোজভ্যালির শুধু অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে, সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। কারণ সার্টিফিকেট না থাকার জন্য অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলেও সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের কাছে সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দুটোই থাকলেও আবেদন করতে পারবেন, বা অথবা সার্টিফিকেট থাকলেও পারবেন বা অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলেও পারবেন। তো আপনাদের কাছে যদি সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দুটোই যদি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। দ্বিতীয় অপশন হচ্ছে যারা কিছু টাকা ফেরত নিয়েছে তারাও বাকি টাকা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি রোজভ্যালি আমানত করেছিলেন, আমানত করার পরে আপনি রোজভ্যালি থেকে কিছু টাকা উঠিয়ে নিয়েছেন, বা কিছু টাকা আবার আপনার পাওনা রয়ে গেছে, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যে টাকাটা পাওনা আছে সেই টাকাটার জন্য আপনি পুনরায় আবার রোজভ্যালি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বর অপশন হচ্ছে যারা ফিক্সড ডিপোজিট এবং মান্থলি টাকা জমা করেছেন উভয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি রোজভ্যালিতে একটা ফিক্সড ডিপোজিট করেছেন বা এককালীন একটা টাকা দিয়েছেন, সেটার ক্ষেত্রেও আপনি রিফান্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি মান্থলি অথবা মাসে মাসে টাকা জমা করে গেছেন, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ রিফান্ডের জন্য আপনি ফিক্সড ডিপোজিট যারা করেছেন বা মান্থলি টাকা দিতেন, উভয়ই আপনারা রোজভ্যালি রিফান্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন 4 নম্বর অপশন বলি, যদি কোনো ডিপোজিটার মারা যান তাহলে তার নমিনি আবেদন করতে পারবে। ধরুন আপনাদের কোনো রোজভ্যালিতে আমানত করে গিয়েছিল, তার সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ বিভিন্ন রকম আপনাদের কাছে আছে, কিন্তু বর্তমানে আমানতকারী মৃত হলে আমানতের যে রিফান্ডের জন্য আবেদন, তার যে নমিনি, সেই নমিনি এটা আবেদন করে রিফান্ডটা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের রোজভ্যালির সার্টিফিকেটে নমিনির উল্লেখ থাকতে হবে, কারণ সেখানে রোজভ্যালিতে যে নমিনি উল্লেখ থাকবে সেই নমিনি একমাত্র আবেদন করে সেই রিফান্ড, এই যে আমানতের টাকা, সেই আমানতের টাকা রিফান্ড করতে পারবে। তো আরেকটা অপশন এখানে বলে রাখি, ধরুন রোজভ্যালি যিনি আমানত করেছেন তিনি বর্তমানে মৃত এবং রোজভ্যালিতে তার কোনো নমিনি উল্লেখ করা থাকেনি, সেক্ষেত্রে আপনারা ওই রোজভ্যালি যে রিফান্ড, সেই রিফান্ডটা কে পাবেন বা কারা পাবেন, কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনাদের যিনি হচ্ছে আমানতকারী বর্তমানে মৃত, তার যে উত্তরাধিকারী যারা আছে তারা রোজভ্যালির যে রিফান্ড, সেই রিফান্ডের অ্যাপ্লিকেশনটা করে রিফান্ডটা পেতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো, সেটারও প্রসেস আছে। তো এরপরে দেখুন আছে রোজভ্যালিতে টাকা রিফান্ডের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন।
প্রথম হচ্ছে 1 নম্বর আমানতের আসল শংসাপত্র, অর্থাৎ আপনি যে রোজ ভ্যালি আমানত করেছেন সেটার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। দ্বিতীয় হচ্ছে আমানতের আসল শংসাপত্র না থাকলে টাকা জমা দেওয়ার রসিদ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ। তৃতীয় হচ্ছে আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। চতুর্থ নম্বর হচ্ছে আধার প্রুফ, অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটা আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটা দিতে পারবেন। ইলেকট্রিক বিল দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, বা টেলিফোনের যে বিল সেটাও দিতে পারেন। তাহলে পঞ্চম হচ্ছে আপনার 5 নম্বর, যেটা হচ্ছে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ ব্যাংক পাসবই যে প্রথম পাতা, সেই প্রথম পেজটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবং 6 নম্বর যে অপশনটা আছে ধরুন ক্যান্সেল চেক। তো এখানে বলে রাখি, আমরা যদি ক্যান্সেল চেক না থাকে এটা হয়ে থাকে, অনেকের চেক বুক থাকে না, ক্যান্সেল চেক থাকে না, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা পাসবইয়ের প্রথম পাতাটা এখানে আপলোড করে দেবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তো এরপরে চলুন অনলাইন প্রসেসটা দেখায়। রোজভ্যালিতে অনলাইনে রিফান্ড করার জন্য আপনাকে প্রথমে rozvalley.adc.com এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন আপলোড সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে আপনার 3টে অপশন এখানে এসে যাচ্ছে। তো আমি আগেই বলেছিলাম রোজভ্যালিতে আমানতকারী আবেদন করতে পারবেন, নমিনি আবেদন করতে পারবেন, বা উত্তরাধিকারী যারা আছে তারাও করতে পারবেন। প্রথমে আছে দেখুন ইনভেস্টর, অর্থাৎ যিনি হচ্ছে আমানতকারী জীবিত থাকেন, সে নিজে যদি আবেদন করেন সেক্ষেত্রে ইনভেস্টর অপশনে ক্লিক করবেন। অর্থাৎ যে অপশনটা প্রথমে ক্লিক করা যেটা আমানতকারী নিজস্ব অপশন, অর্থাৎ আমানতকারী যদি জীবিত থাকে সে নিজে যদি রিফান্ডের জন্য আবেদন করতে চায় সেক্ষেত্রে এই অপশনটাই সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে কোম্পানি নেম দেখুন, এখানে আপনার রোজভ্যালি সার্টিফিকেটের যে কোম্পানি, সেই কোম্পানির নামটা এখানে লেখা আছে, সেই নামটা এখান থেকে লিখে দিবেন। কোম্পানিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ফার্স্ট ইনভেস্টর, এখানে আমানতকারীর নামটা লিখবেন, বয়স লিখবেন, জেন্ডারটা লিখবেন, জেন্ডার লেখার পর ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার লিখবেন। ইমেল আইডি এটা অপশনাল আছে, দিতেও পারেন বা নাও দিতে পারেন। দেওয়ার পর ভেরিফাই অপশানে টিক দিবেন। ভেরিফাই অপশানে টিক দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গ্রিন হয়ে যাবে, ওটিপি যাবে না, এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। এরপরে আইডেন্টিটি টাইপের একটা দিবেন, আধার কার্ড যেটা আপনি দিতে চাইছেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে আপনি দিয়ে দিলেন। তাহলে প্রথম ইনভেস্টরের ডিটেলসটা এখানে ফিল আপ করে নেওয়া হলো। সেকেন্ডে দেখুন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ যদি আমানতকারী যদি রোজভ্যালিটা যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে আমাকে দ্বিতীয় ব্যক্তির ডিটেলসটা এখানে দিতে হবে। সেম একইভাবে যেরকম প্রথম আমানতকারী দিলেন সেম দ্বিতীয় আমানতকারী ডিটেলসটা দিতে হবে। তো আপনার যদি রোজভ্যালি সিঙ্গেল হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা দেওয়ার দরকার নেই। এরপরে এখানে নেম অফ ফাদার অফ হাজব্যান্ড, এখানে বাবার নাম অথবা স্বামীর নামটা লিখবেন। লেখার পর অ্যাড্রেসটা ফুল এখানে ফিল আপ করে নেবেন। নিচে দেখুন আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টর, অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। এখানে ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর নাম্বার, অ্যাপস কোড এটা ফিল আপ করে নেবেন। তো এটা হলো আমানতকারী ডিটেলস। এরপরে দেখুন আছে যদি আমানতকারী মৃত হয়ে থাকে, নমিনি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেম একইভাবে কোম্পানিটা চয়েস করবেন। কোম্পানি চয়েস করার পর দেখুন নেম অফ নমিনি, এখানে নমিনির নামটা লিখবেন, অর্থাৎ যিনি নমিনি তিনি নামটা লিখবেন। পার্সেন্টেজ অফ শেয়ার, অর্থাৎ নমিনি যদি একক হয়ে থাকে, টোটালটা যদি একজনই পেতে যায় সেক্ষেত্রে এখানে 100 লিখবেন, 100% শেয়ার লিখে দেবেন। এরপরে নেম অফ রিসার্চ ইনভেস্টর, অর্থাৎ যে আমানতকারী মৃত আমানতকারীর নামটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ যিনার নামে আমানত ছিল, যিনি মৃত তার নামটা লিখবেন। এখানে ফার্স্ট ইনভেস্টর, এরপরে সেকেন্ড ইনভেস্টর, যদি জয়েন হয়ে থাকে তাহলে প্রথম ও সেকেন্ড লিখবেন, সিঙ্গেল হয়ে থাকলে ফার্স্ট ইনভেস্টরের নামটা লিখে দেবেন। রিলেশনশিপ অফ নমিনি, অর্থাৎ নমিনির সাথে প্রথম আমানতকারীর সম্পর্ক এটা লিখে দেবেন। এবং ডেট অফ ডেট ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারীর মৃত্যুর ডেটটা এখানে লিখবেন। দ্বিতীয় আমানতকারী থাকলে তার ডেটটা এখানে মৃত্যুর ডেটটা লিখবেন, না থাকলে এটা লেখার দরকার নেই। নেম অফ নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটে যে স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী নমিনির নামটা এখানে লিখে দেবেন। নমিনি বয়স লিখবেন, নমিনি জেন্ডারটা এখানে লিখবেন। লেখার পর সেম নমিনির ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এরপর এখানে আইডেন্টি টাইপ আধার কার্ড বা যে কোনো চয়েস করবেন, আধার কার্ড নাম্বারটা লিখবেন। এটা নমিনি ডিটেলস ফিল আপ হবে। এরপরে এখানে অ্যাড্রেস নমিনির থাকবে, বাবার নাম, ফাদার হাজব্যান্ড নেম নমিনির থাকবে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা সম্পূর্ণ নমিনির থাকবে। তো প্রথমেরটা হলো ইনভেস্টর দেখালাম, দ্বিতীয়টা হচ্ছে নমিনি। তৃতীয় যে অপশনটা আছে দেখুন আদার্স অপশনটা হচ্ছে এখানে আপনার যদি আমানতকারী মৃত থাকে এবং নমিনি যদি না থেকে থাকে সেক্ষেত্রে তার উত্তরাধিকারী হিসাবে যারা আছেন তারা পাবেন, আছে ওয়ারিশ সূত্রে যারা তারাই আবেদন করতে পারবেন। সেম একইভাবে এখানে কোম্পানিটা চয়েস করবেন। নেম অফ সাকসেসর, অর্থাৎ উত্তরাধিকারীর নামটা এখানে লিখবেন, তিনি কত পার্সেন্ট শেয়ার সেটা লিখবেন। লেখার পর এখানে আমানতকারীর নামের মৃত আমানতকারীর নাম লিখবেন, ফার্স্ট ইনভেস্টরের নাম লিখবেন, সেকেন্ড থাকলে সেকেন্ড লিখবেন। সে একইভাবে নেম অফ নমিনি, এখানে নমিনির নামটা দিবেন।
এরপর এখানে ডেট অফ ডেট অর্থাৎ মৃত্যুর ডেটটা লিখবেন, সেম একইভাবে উত্তরাধিকারের সাথে সম্পর্ক এটা লিখবেন। এরপর এখানে নেম অফ সাকসেসর, এখানে প্রিন্ট সার্টিফিকেট সাকসেসর নামটা লিখবেন, সেম একইভাবে এটা ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন আছে ডিটেল অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের যে ডিটেলস, সেই ডিটেলসটা এখানে দেবেন। প্রথমে দেখুন আছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার কাছে রোজবেরি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দিবেন। তো এখানে দেখুন আমি একটা সার্টিফিকেট আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন সার্টিফিকেটে দেখুন এখানে বুকিং ফর্ম নাম্বার যেটা অপশনটা আছে, এই বুকিং ফর্ম নাম্বারটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। এখানে নিচের দিকে লেখা আছে বুকিং ফর্ম নাম্বার, এটা সার্টিফিকেট নাম্বার। এবার পাশে দেখুন বুকিং ডেট লেখা আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। তো আপনারা সার্টিফিকেটে এইভাবে সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি সার্টিফিকেট নাম্বার জায়গায় সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। এরপর দেখুন নেম অফ ক্যান্ডিডেট হোল্ডার, এখানে আপনার আমানতকারীর নাম লিখবেন, সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখবেন। লেখার পর ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি কত তারিখে আমানত করেছিলেন, ওখানে বললাম বুকিং ডেট, সেই বুকিং ডেটটা এখানে লিখে দিবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা লিখবেন, অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা লিখবেন। এরপর ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই ডেটটা লিখবেন, এটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোম্পানির কাছ থেকে কোনো ম্যাচুরিটি টাকা পেয়েছেন বা অন্যান্য কোনো টাকা আপনি তুলেছিলেন সেটি লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে জিরো লিখবেন। এরপরে অ্যামাউন্ট প্রিন্সিপাল নট রিফান্ডেড, অর্থাৎ কত টাকা আপনার পাওনা আছে সেটা লিখবেন, অর্থাৎ এখানে ম্যাচুরিটি আপনার ইনভেস্টের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এরপরে এই অ্যামাউন্টের জায়গায় আপনি ইনভেস্টের অ্যামাউন্টটাই লিখে দেবেন। সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে মেসেজ চলে আসছে কুড নট প্রসেস রিকোয়েস্ট, অর্থাৎ এই এরর মেসেজটা সবারই আসছে, অর্থাৎ আপনি ডকুমেন্টস আপলোডের অপশানটায় যেতে পারছেন না। আপনি সার্টিফিকেট ডিটেলস দেওয়ার পর কন্টিনিউ করার পরই আপনার কাছে একটা এরর মেসেজ চলে আসছে কুড নট প্রসেস রিকোয়েস্ট, অর্থাৎ এই এরর মেসেজটা সবারই এসে যাচ্ছে। তো এই এরর মেসেজ এসে গেলে কিভাবে আপনারা সেটা রিসাবমিট করবেন বা এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এই ধরনের ইরর আসছে সার্ভারের ইস্যুর কারণে। তো এই ধরনের ইরর আসার পরও কোনো সমস্যার কিছু নেই, আপনি খুব সহজে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। তো এই ধরনের এরর এসে যাওয়ার পর আপনাকে এর পাশে দেখুন আছে ইনভেস্টর অপশান আছে, এই ইনভেস্টর অপশানে ক্লিক করতে হবে। ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার সার্টিফিকেট নাম্বার চাইবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে সার্টিফিকেট নাম্বার দিচ্ছিলেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনার কুড নট প্রসেস এরর দেখাচ্ছিল, সেই অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পরে দেখুন সার্টিফিকেট নাম্বারের পাশে একটা সার্চ অপশান এসে যাবে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার ডিটেলসটা এসে যাবে, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মের ডিটেলসটা দেখুন এসে গেছে। যে ফর্মটা ফিল আপ করার সময় এরর মেসেজ আসছিল তার ডিটেলসটা আপনার কাছে এসে যাচ্ছে, নাম, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ব্ল্যাঙ্ক আসছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যেহেতু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়নি, এরর মেসেজ আসছিল, সেক্ষেত্রে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে। এরপর আপনার দেখুন ইনভেস্ট অ্যামাউন্ট এসে যাচ্ছে, স্ট্যাটাসে দেখুন দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আপনার যেহেতু ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেননি, আপনার অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করার পরই কুড নট প্রসেস এরর দেখাচ্ছিল, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে। অর্থাৎ এইমাত্র আমি আপনার সামনে দেখালাম যে অ্যাপ্লিকেশনটি আমি সাবমিট করতে পারলাম না, এরর দেখাচ্ছিল, সেই অ্যাপ্লিকেশনটি দেখুন স্ট্যাটাসে সার্চ করে দেখলাম ইনকমপ্লিট দেখাচ্ছে। সেই ধরনের আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনাদের ওই ধরনের এরর মেসেজ আসার পরই আপনারা ইনভেস্টরে যাবেন। ইনভেস্টরে যাওয়ার পর সার্টিফিকেট নাম্বার দিয়ে এই ডিটেলসটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার ডিটেলসটা এসে যাবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে এবং স্ট্যাটাসে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট। তো এই ধরনের আসার পরই দেখুন নিচের দিকে আছে প্লিজ ইউজ দি বিলো লিঙ্ক টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি নিচের লিঙ্কে ক্লিক করে আবার সাবমিট করার কথা বলছি। যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়নি, এরর এসে গেছিলো, সেই জন্য আপনাকে আবার এই নিচে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে সাবমিট করতে বলছে, রিসাবমিট। তো এখানে দেখুন ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট, এখানে এই লিঙ্ক এসে যাবে, এই লিঙ্ক অপশানটায় আপনি ক্লিক করবেন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরই আপনার কাছে আপনার পেজটা ওপেন হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনি যে কোম্পানি দিয়েছিলেন সেই কোম্পানির নাম শো করবে, আপনার ফার্স্ট আমানতকারীর নাম, বয়স, মোবাইল নাম্বার, সমস্ত ভেরিফাইড সমস্ত ডিটেলস আপনার শো করছে, অর্থাৎ আপনি যতদূর পর্যন্ত আপনার ফর্মটা ফিল আপ করেছিলেন তারপরে এরর এসেছিল সেই পর্যন্ত আপনার ফিল আপ করা ফর্মটা এসে যাবে, অর্থাৎ আপনি যে অপশানগুলো ফিল আপ করেছিলেন সেই অপশানগুলো অটোমেটিক এসে যাবে।
এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে করে যাবেন। দেখুন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আপনি যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকের ডিটেলসটাও এখানে এসে গেল। আপনি সার্টিফিকেট নাম্বারের যে ডিটেলস দিয়েছিলেন সার্টিফিকেট ডিটেলসটাও এসে যাচ্ছে। এরপরে আরও স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপরে দেখুন এখানে আপনার ডকুমেন্টস আপলোডের অপশানগুলো এসে গেল। তো আপনার যখন এই অপশানে ডকুমেন্টস আপলোড অপশান আসছিল না, ক্লিক কন্টিনিউ করার পরই এরর মেসেজ আসছিল, কিন্তু আপনাকে ইনভেস্টরে সার্চ করে সেখান থেকে আপডেট অপশানে ক্লিক করলে আপনি ডকুমেন্টস আপলোডের অপশানে পৌঁছে যেতে পারবেন। তো এরপরে দেখুন নিচে যে আপনার 6টা ডকুমেন্টস আছে 6টা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। 1 নম্বর ডকুমেন্টস আপনি হচ্ছে 1 নম্বরে সার্টিফিকেট আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে আপনার যদি সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে সেক্ষেত্রে আপলোড করবেন, না হলে সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। তৃতীয় অপশানে আপনি একটা আইডি প্রুফ আপলোড করবেন। চতুর্থ অপশানে দেখুন একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করবেন, এখানে প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো একটা করবেন। 5 নম্বর অপশানে আপনার ব্যাংকের পাসবইয়ের কপি একটা আপলোড করবেন। 6 নম্বর অপশানে দেখুন চেক বই যদি থাকে ক্যান্সেল তাহলে আপলোড করবেন, না হলে ব্যাংকের পাসবইটা এখানে আপলোড করে দেবেন। তো 6টা ডকুমেন্টস আপলোড করে পাশে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর দেখুন পাশে গ্রিন টিক এসে যাবে, তাহলে জানবেন আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। এবং ডকুমেন্টসগুলি এভাবে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। তো এখানে দেখুন আমি একটা ফাইলকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করছি এবং আপলোড অপশানে ক্লিক করার পরই পাশে দেখুন গ্রিন টিক একটা এসে যাচ্ছে, অর্থাৎ আমার ডকুমেন্টসগুলি সঠিকভাবে আপলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপলোড করবেন এবং গ্রিন টিক এসে যাবে। এরপরে দেখুন নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে মেসেজ আসবে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এখানে দেখুন আপনার ওখানে মেসেজ আসছিল এরর, সেই এরর মেসেজ আসার পর আপনি এখানে পুনরায় রিসাবমিট করার পর দেখুন এখানে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি এসএমএস এসে গেছে, অর্থাৎ আপনার আবেদনটি সাকসেসফুলি হবে সাবমিট হয়ে গেছে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে সেটা জানার জন্য আবার ইনভেস্টরে যাবেন। ইনভেস্টরে যাওয়ার পর এখানে ওই সার্টিফিকেট নাম্বারটা আবার লিখবেন, লেখার পর ক্যাপচার লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরই আপনার ডিটেলস এসে যাবে। এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা আপডেট করলাম এরপরে নাম সার্টিফিকেট নাম্বার, এখানে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে গেছে, অর্থাৎ আবেদনটি সাবমিট হয়ে গেছে। এরপর দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল এই অপশানটা এসে গেছে। তো এখানে ইনকমপ্লিট লেখাটা আর নেই এবং ক্লিক হেয়ার টু রিসাবমিট অপশান লেখাটাও আর নেই, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে গেছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে যাওয়া মানে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার এরর মেসেজ আসার পরেও আপনি আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করতে পারবেন। তো এরপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে রাখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার রোজভ্যালির অ্যাপ্লিকেশনে যদি কুড নট প্রসেস এরর এসে যায়, কোনো এরর এসে যায়, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার আবেদনটি বা অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। সেটির প্রসেস আজকে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।